নমস্কার, আমি দীপঙ্কর বংচ্যাটার থেকে। আর আজকের বংচ্যাটারে আমরা প্রস্তুত করতে চলেছি আদর্শ হিন্দু হোটেলের অন্তিম পর্ব। সত্যি কথা বলছি, মাস দুয়েক ধরে এই আদর্শ হিন্দু হোটেল আমরা এখানে প্রস্তুত করছি। কেমন একটা যেন টান পড়ে গেছে হাজারি ঠাকুর এবং তার আদর্শ হিন্দু হোটেলের প্রতি। কিন্তু আজকের পর্বে হাজারি ঠাকুর তার স্বপ্ন পূরণ করে নতুন স্বপ্নের উদ্দেশ্যে চলছে। এমনটাই তো হওয়া উচিত আমাদের সকলের জীবনে। একটা পর্ব পেরিয়ে যায় আর একটা নতুন পর্ব শুরু হয়। আসুন শোনা যাক আদর্শ হিন্দু হোটেলের অন্তিম পর্ব। এখান থেকে বেলের বাজার বেশ কাছেই, ক্রোশ দুয়ের মধ্যে। হাজারের অত্যন্ত ইচ্ছা হলো বেলের বাজারে সেবার যে মুদির দোকানে সে আশ্রয় নিয়েছিল তার সঙ্গে একবার দেখা করে। জ্যোৎস্না রাত আছে, শেষ রাতের দিকে বেলের বাজার থেকে বেরোলেও 8টার মধ্যে রানাঘাট ঠিক পৌঁছানো যাবে। বেলের বাজারের মুদি হাজারিকে দেখেই চিনল, খুব যত্ন করে থাকবার জায়গা করে দিল। তামাক সাজিয়ে ব্রাহ্মণের হুঁকোয় জল ফিরিয়ে হাজারির হাতে দিয়ে বলল, মানে ইচ্ছা করুন ঠাকুর মশাই, তা এখন আপনার কি করা হয়? এই সেবার তো চাকরির চেষ্টায় বেরিয়েছিলেন। হ্যাঁ, সেবার তো চাকরি পেয়েও ছিলাম, গোপালনগরের কুণ্ডুবাবুদের বাড়ি। ও, তা বেশ বেশ। গোপালনগরের কুণ্ডুবাবুরা এদিকের মধ্যে নাম করা বড় লোক। লোক তেনারা শুনেছি বড় ভালো। তা কত মাইনে দেয় ঠাকুরমশাই? তা দিত 10 টাকা আর খাওয়া পড়া। ছুটি নিয়ে বাড়ি গেছিলেন বুঝি? এখন ওই গোপালনগরেই যাবেন তো? না, আমি আর সেখানে নেই। মুদি দুঃখিত স্বরে বলল, আহা, সে চাকরিও গেছে, তবে এখন কি? হাজারি বসে বসে তার হোটেলের ইতিহাস আনুপূর্বিক বর্ণনা করল। দোকানি পাকা ব্যবসাদার, এর কাছে এই গল্প করেও শুকাছে। ব্যবসা কাকে বলে সে তা বোঝে। রাত প্রায় 8:30 বাজল। হাজারির গল্প শুনে মুদি তাকে যে অন্য চোখে দেখতে শুরু করেছে সেটা হাজারি বেশ ভালোই বুঝতে পারল। সম্ভ্রমের সঙ্গে হাজারিকে বলল, ঠাকুর মশাই, বলছি কি, মানে রাত তো হলো, রসুইয়ের জোগাড় করে দিই। তবে একটা কথা, আমার দোকানের জিনিসপত্রের দাম 1 পয়সাও কিন্তু দিতে পারবেন না। না না না, সে কি কথা? না ঠাকুর মশাই, এখন তো আর আপনি পথ চলতি খদ্দের নন, আমারই মতো ব্যবসাদার বন্ধু লোক। আমার দোকানে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন, আমার যা জোটে 2টি বিদুরের খুদ খেয়ে যান। আবার রানাঘাটে যখন আপনার হোটেলে যাব তখন না হয় আপনি আমায় খাওয়াবেন। হাজারি জানে এ অঞ্চলের এই রকমই নিয়ম বটে। ব্যবসাদার লোকেদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাতির এখনো এইসব পাড়াগাঁ অঞ্চলে আছে। রানাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়ায় তা নষ্ট হয়ে গিয়েছে। রাত্রে দোকানি বেশ ভালো খাওয়া দাওয়ার জোগাড় করে দিল। ঘি ময়দা এনে দিল, লুচি ভেজে খেতে হবে। হাজারির কোনো আপত্তি টিকল না। ছোট একটা রুই মাছ কোথা থেকে এনে হাজির করলো, টাটকা পটল, বেগুন, প্রায় 8 সের ঘন দুধ, বেলের বাজারে উৎকৃষ্ট কাঁচাগোল্লা সন্দেশ। হাজারি দস্তুর মতো লজ্জিত ও অপ্রতিভ হয়ে পড়ল। এমন জানলে সে এখানে আসতো না, মিচিমিচি বেচারিকে কষ্ট দেওয়া। অথচ সে কথা বলতে গেলে লোকটি মহা দুঃখী হবে। এই ধরনের নিঃস্বার্থ আতিথেয়তা শহর বাজারে হাজারির চোখে পড়ে না। এইসব পল্লী অঞ্চলই এখনো আছে, হয়তো 2-10 বছর পরে আর থাকবে না। পরদিন সকালে হাজারির দোকানের থেকে বিদায় নিল বটে, কিন্তু রানাঘাট না এসে হাঁটা পথে গোপালনগর চলল। তার পুরনো মনিব বাড়ি, সেখানে তার একটা কাপড়ের পুঁটুলি আজও পড়ে আছে, আনি আনি করে আর আনা হয়ে ওঠেনি। পথে বেলা চড়ল। পথের ধারে বন জঙ্গল ঘেরা ছোট্ট পুকুরটি দেখে হাজারির মনে পড়ল
এরই কাছে সেই শ্রীনগর সিমলে গ্রাম। হাজারি গ্রামের মধ্যে ঢুকল। তার বড় ইচ্ছা হলো সেবার যার বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই ভদ্রলোকের সঙ্গে একবার দেখা করে যাবে। অনেকদিন পর যখন এই পথে এসেছে তখন তার সংবাদ নেওয়াটা দরকার বটে। বিহারী বাড়ুজ্যে মশাই বাড়িতেই ছিলেন। এই 2 বছরে চেহারা তার আরও ম্যালেরিয়া শীর্ণ হয়ে পড়েছে। মাথার চুল সবগুলো পেকে গিয়েছে, সামনের 2-1টি দাঁতও পড়ে গেছে। বাণুজ্যে মশাই হাজারিকে দেখেই চিনতে পারলেন। গ্রাম্য আতিথেও তার কোনো ত্রুটি হলো না। তখনই হাত পা ধোয়ার জন্য জল এনে দিলেন এবং এবেলা অন্তত থেকে আহার না করে তার যে যাওয়ার কোনো উপায় নেই এই কথাটিও হাজারিকে জানিয়ে দিলেন। বাড়ির সামনের নারকেল গাছ থেকে ডাব পারবার জন্য তখনই লোক ওঠাবার ব্যবস্থা করলেন। গ্রামে তখনই লোক ছিল না তত। এই 2 বছরে যেন আরো জনশূন্য হয়ে পড়েছে। বাণুজ্য মশাই বাড়ির উত্তর দিকের বাঁশবাগানে গৃহস্থ ছিল। হাজারির মনে আছে এইবার সেখানে শূন্য ভিটে পড়ে আছে। বিহারী বাড়ুজ্যে বললেন, কে ও? দুলাল তো? না না, ওদের আর কেউ নেই। দুলাল আর তার ভাই নেপাল এই এক কার্তিক মাসে মারা গেল। দুলালের বউ বাপের বাড়ি চলে গেল ছেলে মেয়ের হাত ধরে। আর নেপাল তো বিয়েই করেনি, কাজেই ভিটে এখন ওই সমভূম হয়ে গেল। আর গাঁ শুদ্ধ তো এই দশা। তা আপনি আসবেন বলেছিলেন, আসুন না। ওই দুলালের ভিটেতে ঘর তুলুন, কিংবা চলে আসুন। আমার এই রাস্তার ধারে জমি দিচ্ছি আপনাকে। আসলে আমাদের গায়ে এখন লোকের দরকার। আপনি আসুন, খুব ভালো ধানের জমি দেব আপনাকে, আর আম কাঁঠালের বাগান। তা কত চান? বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গল হয়ে ওই পুব পাড়ায়। লোক নেই মশাই, কে ভোগ করবে আম কাঁঠালের বাগান? আপনি আসুন, 4খানা বড় বড় বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি। আমাদের গাঁয়ের মতো খাদ্য সুখ কোথাও পাবেন না। আর এত সস্তা! দুধ বলুন, ফল ফুলুরি বলুন, মাছ বলুন, সব সস্তা। হাজারি ভাবল, জিনিস সস্তা না হয়ে উপায় কি? কিনবার লোক আছেটা কই? একটা কথা তার মনে হওয়াতে সে বিহারী বাণুজ্যকে জিজ্ঞাসা করল, আচ্ছা, গাঁয়ে তো লোক নেই, এই তো জিনিসপত্র তৈরি করে কে? এই তরি তরকারি, দুধ? বাণুজ্য মশাই বললেন, ওই যে, বুঝতে পারলেন না? ভদ্রলোকে সব মরে হেজে যাচ্ছে, কিন্তু চাষা লোকের বাড়ন্ত খুব। সিমলে গাঁয়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন 100 ঘর চাষি কাওড়া আর বুনোর বাসা। ওদের মধ্যে মশাই ম্যালেরিয়াও নেই, কিছুই নেই। এই যত রোগ বালাই সব কি এই ভদ্রলোকের পাড়ায় মশাই? হ্যাঁ, পাড়াকে পাড়া উজাড় করে দিলে একেবারে রোগে। বিহারী বাড়ুজ্যে 4টি ছেলে। বড় ছেলেটির বছরখানেক হলো বিয়ে দিয়েছেন বললেন। সে ছেলেটির স্বাস্থ্য এত খারাপ যে হাজারির মনে হলো এই গ্রামে আর 2-3 বছর এভাবে যদি ছেলেটি কাটায় তবে বাণুজ্য মশাইয়ের পুত্রবধূকে কপালে সিঁদুর আর হাতে নোয়ার মায়া কাটাতেই হবে। কিন্তু সে ছেলেটির বাড়ি ছেড়ে কোথাও যাওয়ারও উপায় নেই। জমি জমা, চাষাবাদের সমস্ত কাজ তাকেই দেখতে হয়। বৃদ্ধ বাণুজ্য মশাই একরকম অশক্ত হয়ে পড়েছেন। বড় ছেলেটি একমাত্র ভরসা। তার ওপর আবার ছেলেটির লেখাপড়াও এমন কিছু জানে না যে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করতে পারে। তার বিদ্যার দৌড় গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালা পর্যন্ত। শুধু তার কেন, অন্য ছেলেপিলেরও তাই। তবুও হাজারি বলল, আচ্ছা বাণুজ্য মশাই, একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। আপনার একটি ছেলেকে আমি রানাঘাটে নিয়ে গিয়ে হোটেলের কাজে ঢুকিয়ে দিতে পারি, ক্রমে বেশ উন্নতি করতে পারে। বিহারী বাণুজ্যে বললেন, ভাত বেচা হোটেলে? না না না, মাফ করবেন, ও সব আমাদের দ্বারা হবে না। আমাদের বংশে ওসব কখনো, ও কাজ আমাদের নয়।
হাজারি আর কিছু বলতে সাহস করল না। শ্রীনগর সিমলা থেকে বেরিয়ে যখন আবার বড় রাস্তায় উঠল, তখন সেবারকারের মতোই সে হাঁপ ছেড়ে বাঁচল। অমন নিরুপদ্রব নিশ্চিন্ত সুখ, মৃত্যুর সামিল। ও সুখ তা সহ্য হবে না। গোপালনগরে পৌঁছাতে বেলা 5টা বাজল। গোপালনগরের কুণ্ডুবাড়ি পৌঁছাতেই হাজারি যথেষ্ট খাতির পেল। কুণ্ডুদের বড় কর্তা খুশি হয়ে বললেন, আরে হাজারি ঠাকুর যে, কোথায় ছিলে এতদিন? আসুন আসুন। বাড়ির মেয়েরাও খুশি হলো। হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তারা বলা বলি করে। লোকটা যে গুণী, এই বিষয়ে বাড়ির লোকেদের মধ্যে কোনো মতভেদ নেই। এরা হাজারির পুরনো মনিব, সুতরাং সে এদের ন্যায্য প্রাপ্য সম্মান দিতে ত্রুটি করল না। বড়বাবুর স্ত্রী বললেন, কি ঠাকুর মশাই, দুদিনের ছুটি নিয়ে গেলেন, 2 বছর হয়ে গেল, আর তো এলেন না। মাইনে যে বাকি আছে তাও তো নিলেন না, কি হয়েছিল? এরা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করে থাকে। রসুইয়ে ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনের কার্পণ্য নেই। মেজকর্তার মেয়ে নির্মলা সেবার বিয়ে হয়েছিল। সে শ্বশুরবাড়িতে থাকবার সময় হাজারি তাদের ওখানে চাকরি ছেড়ে দেয়। নির্মলা এখন সম্প্রতি এসেছে। সে হাজারির পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, বেশ তো, আপনি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আপনি আর নেই। উনি সেই বিয়ের পরের দিন আপনার রান্না খেয়ে গেছিলেন। আমাকে বললেন, তোমাদের ঠাকুরটি বড় ভালো, ওর হাতের রান্না আর একদিন না খেলে চলবে না। ও মা, তা এসে দেখি কোথায় কে, তা কোথায় ছিলেন আপনি এতদিন? তা সেই রকম মাংস রাঁধুন তো একদিন দেখি। তা এখন থাকবেন তো আমাদের বাড়ি? হাজারির কষ্ট হলো এদের কাছে প্রকৃত কথা প্রকাশ করে বলতে, তবু বলতেই হলো। নির্মলাকে বলল, তোমায় আমি মাংস রেঁধে খাইয়ে যাব মা। 2 দিন তোমাদের এখানে থেকে সকলকে নিজের হাতে রসুই করে খাওয়াবো, তারপর যাব। বড় কর্তা শুনে খুশি হয়ে বললেন, তো রানাঘাটে প্ল্যাটফর্মে সে নতুন হোটেল আপনার? ও বেশ বেশ, আমরা ব্যবসাদার মানুষ ঠাকুর মশাই। এইটে বুঝি যে চাকরি করে কেউ কখনো উন্নতি করতে পারে না। উন্নতি আছে ব্যবসাতে, তা সে যে কোনো ব্যবসায়ী হোক। আপনি ভালো রাঁধেন, ওই হোটেলের ব্যবসাই আপনার ঠিক মতো ব্যবসা। যেটা যে বোঝে বা জানে, উন্নতি তো তাতেই হবে। উন্নতি করবেন আপনি। আসবার সময় এরা হাজারিকে একজোড়া ধুতি, উড়ানি এসব দিল এবং প্রাপ্য বেতন যা বাকি ছিল সব চুকিয়ে দিল। হাজারি বেতন নিতে আসেনি, কিন্তু এটা তার বলা সাজে না। সম্মানের সঙ্গে হাত পেতে সে টাকা ও কাপড় গ্রহণ করে গোপালনগর থেকে বিদায় নিল। রানাঘাট স্টেশনে নেমেই নরেনের সঙ্গে দেখা। সে বলল, কোথায় গিয়েছিলেন মা বাবু? বাড়ি শুদ্ধ তো সব ভেবে খুন। কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছেন। স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো লিখেছে। টেপি ভালো আছে? হ্যাঁ, কাল আমার সঙ্গে টকি দেখতে গেছিল মামাবাবু। মামিমা, আমি আর আশালতা। মামিমা টকি দেখে তো খুব খুশি। টেপির কথাটা সে মামিমার ওপর দিয়েই চালিয়ে দিল। আর একটা কথা মামাবাবু। কি? কাল পদ্মজি এসে আমাদের বাসায় মামিদের সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেলেন। আর কুসুম দিদি একবার আপনাকে দেখা করতে বলেছেন, উনিও কাল এসেছিলেন। হাজারি বাড়ি ঢুকতেই টেপি ওরফে আশালতা এবং তার মা দুজনেই টকির গল্পে মুখর হয়ে উঠল। জীবনে এই প্রথম। তারা কখনো ও জিনিসের কল্পনাই করেনি। আবার একদিন দেখতেই হবে। এইবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না নিয়ে যাবে না। কাজ তো সবসময়ই আছে, একজনও কি সময় করে যেতে নেই? কি গান গাইলে? চমৎকার গান বাবা, আমি 2টো শিখে ফেলেছি। কি গান রে? একটা হলো তোমারই পথ চেয়ে থাকবো বসে চিরদিন। চমৎকার সুর বাবা, শুনবে? বেশ গাইতে পারি এটা। থাক, এখন আর দরকার নেই, অন্য সময়, এখন একটু কাজ আছে। টেপির মা বলল,
ওগো, কাল পদ্ম বলে একটা মেয়ে এসেছিল আমার সাথে দেখা করতে। তা ওদের হোটেলে নাকি তুমি কাজ করতে? হাজারি আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো, কি বললে পদ্ম দিদি? গল্প করলে বসে, পান সেজে দিলাম, তা খেলে। তা ওদের নাকি হোটেল উঠে যাচ্ছে, আর নাকি চলে না। হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে। পদ্ম দিদি, সেই দোর্দণ্ড প্রতাপ পদ্ম দিদি তার বাড়িতে এসেছিল বেড়াতে, তার স্ত্রীর সঙ্গে যেচে আলাপ করতে। হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত বিবেচনা করল। পদ্মজি তার বাড়িতে পদধূলি দিয়ে যেন তাকে কৃতার্থ করে দিয়ে গিয়েছে। টেপি বলল, বাবা, নরেন দাদাকে আমি নেমন্তন্ন করেছি। নরেনদা বলেছে আমাকে মাংস রেঁধে খাওয়াতে হবে। তুমি মাংস এনে দাও। হাজারি এদিকে সব কাজ মিটিয়ে কুসুমের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। পথে হঠাৎ পদ্মঝিয়ের সঙ্গে দেখা। পদ্মঝিয়ের পরনে মলিন বস্ত্র। হাজারি জীবনে কখনো এরকম দেখেনি। হাজারি বলল, হাতে কি পদ্ম দিদি, যাচ্ছ কোথায়? পদ্ম হাজারিকে দেখে দাঁড়ালো, বলল, আরে ঠাকুর মশাই যে, তা কবে ফিরলে? হাতে একটু তেঁতুল নিয়ে এলাম হোটেল থেকে। হাজারি মনে মনে হাসলো। হোটেল থেকে লুকিয়ে জিনিস সরাবার অভ্যেস এখনো যায়নি পদ্ম দিদির। হাজারি পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পদ্ম বলল, শোনো, আরে দাঁড়াও না ঠাকুর মশাই, কাল তোমাদের বাসায় গিয়েছিলাম, তা বলেনি বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, বলেছিল বটে। তা বৌদিদি বড় ভালো লোক, আমাদের সাথে কত কথা বললে। আর একদিন যাবক্ষণ। বাহ, যাবে বই কি পদ্ম দিদি, তোমাদেরই তো বাড়ি, যখন ইচ্ছে হয় যাবে। হোটেল কেমন চলছে? তা মন্দ চলছে না, একরকম চলছে আর কি। বেশ বেশ, তাহলে এখন আসি পদ্ম দিদি। হাজারি চলে গেল। ভাবলো, একরকম চলছে বললে, অথচ খাল বাড়িতে বসে গল্প করে এসেছে, হোটেল আর চলে না, উঠে যাবে। পদ্ম দিদি ভাঙবে তবু মচকাবে না। কুসুমের বাড়িতে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলল। কথায় কথায় নতুন গাঁয়ের বউটির কথা তার মনে পড়ে গেল। ভালো কথা কুসুম্মা, চেনো এরোশোলার বনমালীর স্ত্রীর ভাইজি? তোমাকে দিদি বলে ডাকে একটি মেয়ে, বিয়ে হয়েছে এই নতুন গা। খুব চিনি, ওর নাম তো সুভাষিনী। তা ওকে কোথা থেকে জানলেন জ্যাঠামশাই? হাজারি বউটি সম্বন্ধে সব কথা খুলে বলল। তার টাকা নিয়ে আসা, হোটেলে তাকে অংশীদার করার সংকল্প, সব। কুসুম বলল, তা এ তো বড় ভালো কথা জ্যাঠামশাই, আপনার হোটেলে টাকা খাটলে ওর তো ভবিষ্যতের একটা হিল্লে হয়ে রইল। কিন্তু যদি আজ মরে যাই মা, তখন কোথায় থাকবে হোটেল? ও কথা বলতে নেই জ্যাঠামশাই, ছি। কুসুমের অবস্থা আজকাল ফিরেছে। হাজারি তাকে শুধু মহাজন হিসেবে দেখে না, হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে 30-32 টাকা দেয়, মাসের লাভের অংশস্বরূপ। কুসুম বলল, ও অমন কথা বলেন কেন জ্যাঠামশাই? ও কথা শুনলে আমার খুব কষ্ট হয় জানেন। আপনি ছিলেন তাই রানাঘাট শহরে মাথা তুলে দাঁড়াতে পারছি, ছেলে পিলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। এবারই তো শ্বশুর বাধা দিয়ে গেছিলেন দেনার দায়, আপনাকে সে কথা বলিনি কোনো দিন। এতদিন বাড়ি বিক্রি হয়ে যেত দেনার দায়, যদি হোটেল থেকে টাকা না পেতাম মাস মাস। ওই হোটেলের টাকা দিয়েই তো সব দেনা শোধ করে ফেলেছি। এখন বাড়ি আমার নামে। এসব তো আপনার দৌলতেই জ্যাঠামশাই। আমার চোখে তো আপনি একজন দেবতা। আজ উঠি মা, হ্যাঁ একবার স্টেশনের হোটেলটাতে যাব। একদল বড় লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে, দার্জিলিং মেলের সময় এখানে খানা খাবে। তাদের জন্য মাংসটা নিজে রাঁধবো ভাবছি, তাই লেখা আছে। দার্জিলিং মেলে 4-5টি বাবু নেমে হাজারির রেলওয়ে হোটেলে খেতে আসলো। হাজারি নিজের হাতে মাংস রান্না করেছিল। তারা খেয়ে অত্যন্ত খুশি হয়ে গেল। হাজারিকে ডেকে আলাপ করলো। তাদের মধ্যে একজন বলল, হাজারি বাবু, আপনার নাম কলকাতায় পৌঁছেছে, জানেন তো?
বড় ঘরে যারা 50 টাকা মাইনে ঠাকুর রাখে তারা জানে রানাঘাটের হিন্দু হোটেলে হাজারি ঠাকুর হচ্ছে খুব বড় রাঁধুনি। আমাদের সেইটে পরীক্ষা করে দেখবার জন্য আজ আপনার এখানে আসা। তারে বলাও তো ছিল যাতে আপনি নিজে রাঁধেন। বড় খুশি হয়েছি খেয়ে। এর কয়েকদিন পরে একখানা চিঠি আসলো কলকাতা থেকে। সেদিন যারা রেলওয়ে হোটেলে খেয়ে গিয়েছিল তারা আজ আবার দেখা করতে আসছে বেলা। বিশেষ জরুরি দরকার আছে। 3:30 কৃষ্ণনগর লোকালে দুজন ভদ্রলোক নামলো। তাদের একজন সেদিনকার সেই লোকটি যে হাজারির রান্নার অত সুখ্যাতি করে গিয়েছিল। অন্য একজন বাঙালি নয়, কি জাত হাজারি চিনতে পারল না। আগের ভদ্রলোকটি হাজারির সঙ্গে অবাঙালি ভদ্রলোকটির পরিচয় করিয়ে দিয়ে হিন্দিতে বলল, এর কথাই আপনাকে বলেছিলাম, এই যে হাজারি ঠাকুর। অবাঙালি ভদ্রলোকটি হাসি মুখে হিন্দিতে কি বলল হাজারি ভালো বুঝল না। বিনীতভাবে বাঙালি বাবুটিকে বলল যে সে হিন্দি ঠিক বুঝতে পারে না। বাঙালি বাবুটি বললেন, শুনুন হাজারি বাবু, কথাটা বলি। আমার বন্ধু ইনি গুজরাটি, বড় ব্যবসাদার, ধুরন্ধর খাদ্য কোম্পানির বড় অংশীদার। জিআইপি রেলের সব হিন্দু রেস্টুরেন্টের কন্ট্রাক্ট হলো খাদ্য কোম্পানি। ওরা আপনাকে বলতে এসেছে ওদের সব হোটেলের রান্নার দেখাশোনা তদারক করবার জন্য 150 টাকা মাইনেতে আপনাকে রাখতে চায়। 3 বছরের এগ্রিমেন্ট, আপনার সব খরচ, রেলের যে কোনো জায়গায় যাওয়া আসা, একজন চাকর, এই সব ওরা দেবে। বম্বেতে ফ্রি কোয়ার্টার দেবে। যদি ওদের নাম দাঁড়িয়ে যায় আপনার রান্নার গুণে, আপনাকে একটা অংশ ওরা দেবে। কি রাজি? হাজারি নরেনকে ডেকে আলোচনা করলো আড়ালে। মন্দ কি, কাজকর্ম এদিকে যা রইল নরেন সেটা দেখাশোনা করতে পারবে। খরচা বাদে মাসে অতিরিক্ত 150 টাকা তো কম নয়। তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা লাভেরও এটা সুযোগ বটে। এটা হাতছাড়া করা উচিত হবে না। নরেনেরও এটাই মত। হাজারি এসে বলল, আমি রাজি আছি, কবে যেতে হবে বলুন? কিন্তু একটা কথা আছে, হিন্দি তো আমি তত জানি না, কাজ চালাবো কি করে? আরে সেজন্য ভাবনা নেই, 2 দিন থাকলেই হিন্দি শিখে নেবেন। সই করুন এই কাগজে। এই হলো গিয়ে আপনার কন্ট্রাক্ট ফর্ম, আর এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 জন সাক্ষী ডাকুন। যদু বারুজ্যকে ডেকে আনা হলো হোটেল থেকে। অন্য সাক্ষী নরেন। কাগজপত্রের হাঙ্গামা চকে গেলে এরা চা পানে আপ্যায়িত হয়ে ট্রেনে উঠল। বাঙালি ভদ্রলোক বলে গেল, মে মাসের 1 জয়েন করতে হবে আপনাকে বম্বেতে। আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস আছে, আর আমাদের লোকে আপনাকে সঙ্গে করে বম্বে পৌঁছে দেবে। তৈরি থাকবেন কিন্তু, আর মাত্র 15টা দিন বাকি। হাজারি স্টেশন থেকে বেরিয়েই কুসুমের সঙ্গে একবার দেখা করবে ভাবল। এত বড় কথাটা কুসুমকে তো বলতেই হবে। বোম্বাই, সে বোম্বাই যাচ্ছে, 150 টাকা মাইনে। বিশ্বাস হয় না, সব যেন স্বপ্নের মতো ঘটে গেল। টাকার জন্য নয়, টাকা এখানে সে মাসে 150 টাকার বেশি ছাড়া কম রোজগার করে না। কিন্তু মানুষের জীবনে টাকাটাই কি সব? 5টা দেশ দেখে বেড়ানো, 5 জনের কাছ থেকে মান খাতির পাওয়া, নতুনতর জীবনযাত্রার আস্বাদ, এসবই তো আসল। পিছন থেকে যদু বারুজ্যে ডাকলো, ও হাজারি, ও হাজারি ভাইয়া, শোনো না। হাজারি কাছে যেতেই যদু বারুজ্যে, রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ব্যক্তি যে, সেই যদু বারুজ্যে স্বয়ং নিচু হয়ে হাজারির পায়ের ধুলো নিতে গেল। বলল, ধন্যি, খুব ঠেকালে ভায়া। হ্যাঁ, হোটেল করে তোমার মতো ভাগ্যি কারো ফেরেনি গো। পায়ের ধুলো দাও, তুমি তো সাধারণ লোক নও দেখছি। কি করেন বারুজ্য মশাই? আমার দাদার সমান আপনি। ও ও ওকে ওকে, অমন করে না। আমাদের বাপ মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একরকম করে খাচ্ছি। আরে এসো না ভায়া, একটু গরিবের হোটেলে একবার অ্যাকচুয়ালি তামাক খেয়ে যাও, এসো। যদু বারুজ্যের অনুরোধ হাজারি এড়াতে পারল না। যদু চা খাওয়ালো, ছানার জিলিপি খাওয়ালো,
নিজের হাতে তামাক সেজে খাওয়ালো। এটা স্বপ্ন না সত্যি? এই যদু বারুজ্জে একদিন নিজের হোটেলে কাজ করবার জন্য তাকে ভাঙাতে গিয়েছিল। তার মনিবের দরের মানুষ ছিল 3 বছর আগেও। না, যথেষ্ট হলো তার জীবনে, এর বেশি আর সে কিছু চায় না। রাধাবল্লভ ঠাকুর তাকে অনেক দিয়েছেন, আশার অতিরিক্ত দিয়েছেন। টেপির মা ও টেপি কান্নাকাটি করতে লাগলো। এদের দুজনকে বোঝালো নরেন, মামা বাবু কি নিরুদ্দেশের যাত্রা করছেন? কত কান্নাকাটি করবার কি আছে? বম্বে তো বাড়ির কাছে, লোকে কত দূর দূরান্তর যাচ্ছে চাকরির জন্য। সেই দিন রাত্রে হাজারি নরেনের মামা বংশীধর ঠাকুরকে ডেকে বলল, এই একটা কথা আছে, আমি তো আর দিন 15-র মধ্যে বোম্বাই যাচ্ছি। আমার ইচ্ছে যাওয়ার আগে টেপির সঙ্গে নরেনের বিয়েটা দিয়ে যাব। নরেন এখানকার কারবার দেখাশোনা করবে, রেলের হোটেলটা ওকে নিজে দেখতে হবে, ওটাতেই তো মোটা লাভ। এতে তোমার কি মত? বংশীধর অনেকদিন থেকে এরকম কিছু ঘটবে সেটা আঁচ করেছিল। বলল, হাজারিদা, আমি আর কি বলবো বলো? হ্যাঁ, তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছি, আমরা সুখের সুখী দুঃখের দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল। নরেনও তো আপনারই ছেলে, যা বলবে তুমি তাতে আমার অমত কি? আর ওরও তো কেউ নেই, সবই তো জানো তুমি, যা ভালো বোঝো করো। দেনা পাওনা মীমাংসা অতি সহজেই মিটল। হাজারি রেলওয়ে হোটেলটির সত্ত্ব টেপির নামে লেখাপড়া করে দেবে। তার অনুপস্থিতিতে নরেন ম্যানেজার হয়ে 2টো হোটেলই চালাবে। তবে বাজারের হোটেলের আয় হিসাব মতো কুসুমকে ও টেপিকে ভাগ করে দিতে হবে। বিয়ের দিন ধার্য হয়ে গেল। অতসীর সঙ্গে আজ বহু দিন দেখা হয়নি। সেই মেয়েটির অযাচিত করুণা আজ তাকে ও তার পরিবারকে লোকের চোখে সম্ভ্রান্ত করে তুলেছে। অতসীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানত না। কেবলমাত্র এইটুকু জানত, অতসীর শ্বশুর বর্ধমান জেলার মূল ঘরের জমিদার। হাজারি চিঠিখানা তাদের গ্রামে অতসীর বাবার ঠিকানায় পাঠিয়ে দিল, কারণ সময় অত্যন্ত কম। লিখে ঠিকানা নিয়ে আবার চিঠি লেখার সময় নেই। বিয়ের কয়েকদিন আগে হাজারি শ্রীমন্ত কাঁসারির দোকানে দানের বাসন কিনতে গিয়েছে। শ্রীমন্ত বলল, আসুন আসুন হাজারি বাবু, এই বসুন বসুন। ওরে, এই বাবুকে তামাক দে রে। হাজারি নিজের বাসনপত্র কিনে উঠবার সময় কতকগুলো পুরনো বাসনপত্র, পিতলের বালতি ইত্যাদি নতুন বাসনের দোকানে দেখে বলল, এগুলো কি হে শ্রীমন্ত? এগুলো তো পুরনো মাল, ঢালাই করবে নাকি? ও কথা আপনাকে বলবো ভেবেছিলাম বাবু, ও আপনাদের পুরনো হোটেলের পদ্মজি রেখে গেছে, হয় বন্ধক নয় বিক্রি। আপনি জানেন না কিছু? চক্রবর্তী মশাইয়ের হোটেল যে সিল হবে আজ। মহাজন ও বাড়িওয়ালার দেনা এক রাস, তারা নালিশ করেছিল। তা বাবু, পুরনো মালগুলো নিন না কেন? আপনাদের হোটেলের কাজেই লাগবে। বড় ডেচকি, পেতলের বালতি, বড় গামলা সস্তা দরে বিক্রি হবে। ও বন্ধকি মালের হ্যাংনামা কে পোয়াবে বাবু? তার চেয়ে বিক্রি করে দেবো। হাজারি এত কথা জানতো না। বলল, কত নিজে এসেছিল? হ্যাঁ, ও ওদের হোটেলের একটা চাকর সঙ্গে নিয়ে। হোটেল সিল হলে কাল একটা জিনিসও বার করা যাবে না ঘর থেকে, তাই রেখে গেল আমার এখানে। বলে গেল এগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে। চক্রবর্তী মশাইয়ের একেবারে নাকি অচল অবস্থা। বাসনের দোকান থেকে বেরিয়ে অন্য 5টা কাজ মিটিয়ে হোটেলে ফিরতে অনেক বেলা হয়ে গেল। একবার বেচু চক্রবর্তীর হোটেলে যাবে ভেবেছিল, কিন্তু তার হয়ে উঠল না। কুসুম একদিন এই বাসাতেই বিয়ের আয়োজনের নানা রকম বড় ছোট খুচরো কাজে সারাদিন লেগে থাকে। হাজারি তাকে বাড়ি যেতে দেয় না। বলে, মা, এই তুমি তো আমার ঘরের লোক, তুমি থাকলে আমার বড় ভরসা, এখানেই থাকো না এ কটা দিন। বিয়ের আগের দিন হাজারি অতসীর চিঠি পেল। সে কৃষ্ণনগর লোকালে আসছে, স্টেশনে যেন লোক থাকে। আর কেউ অতসীকে চেনে না, খেয়ে তাকে স্টেশন থেকে চিনে আনবে। তাই হাজারি নিজেই বিকাল 5টার সময় স্টেশনে গেল। ইন্টার ক্লাস কামরা থেকে অতসী আর তার সঙ্গে একটি যুবক নামল। কিন্তু তাদের অভ্যর্থনা করতে কাছে গিয়ে হাজারি যা দেখল, তাতে তার মনে হলো পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছে লেপে অন্ধকারে একাকার হয়ে গিয়েছে। অতসীর বিধবা বেশ,
অতসী হাজারির পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, ভালো আছেন কাকাবাবু? ইনি ইনি কাকাবাবু সুরেন, আমার ভাসুরপো, কলকাতায় পড়ে। তা অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, মানে চলো এসো। ভাবছেন এ আবার বুঝি ঘাড়ে এসে পড়লো বুঝি? দিয়েছিলাম একরকম বিদায় করে, আবার এসে পড়েছে সাতভোজা নিয়ে, তাই তো? বাবা কাকারা বুঝি এমনি নিষ্ঠুরী হয়? হাজারি হঠাৎ কেঁদে উঠল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যে তার মনে হচ্ছে তা সে কাউকে বোঝাতে পারল না। মনের কোন স্থান যেন হঠাৎ বেদনায় টনটন করে ভেঙে পড়ছে। অতসী তাকে শান্ত করে নিজের আঁচলে তার চোখ মুছে প্ল্যাটফর্ম থেকে বাইরে নিয়ে আসলো। রেলওয়ে হোটেলের কাছে নরেন তাদের জন্য অপেক্ষায় দাঁড়িয়েছিল। সে হাজারির দিকে চেয়ে দেখল হাজারির চোখ রাঙা, কেমন এক ভাব যেন মুখে। অতসীর বিধবা বেশ দেখে সেও বিস্মিত না হয়ে পারল না, কারণ টেপির কাছে অতসীর সব কথাই সে শুনেছিল। সবে আজ বছর 3 বিয়ে হয়েছে সেটাও শুনেছিল। অতসী দি যে বিধবা হয়েছে এ কথা তো বলেনি। বাড়ি পৌঁছে অতসী টেপিকে নিয়ে বাড়ির ছাদে অনেকক্ষণ কাটালো। দুজনে বহুকাল পরে দেখা। সেই এরোশোলা থেকে আজ প্রায় 3 বছর হলো তাদের ছাড়াছাড়ি। কত কথা যে জমে রয়েছে। টেপি চোখের জল ফেললো বাল্য সখীর এই অবস্থা দেখে। অতসী বলল, দেখ, তোরা যদি সবাই মিলে এরকম কান্নাকাটি করবি তাহলে আমি চলে যাব বলে দিচ্ছি। এলাম বাপ মায়ের কাছে একটু জুড়োতে, না তে সে শুধু কান্না আর কান্না। সরে আয়, এই দুল জোড়াটা পর তো দেখি কেমন হয়েছে। আর এই ব্রেসলেটটা দেখি, কই হাত দে তো। টেপি হাত ছিনিয়ে নিয়ে বলল, না, এ তোমার ব্রেসলেট অত সিঁড়ি, এ আমাকে দিতে পারবে না, কখনো না। তাহলে আমি মাথা কুটবো এই ছাদে, বলে দিচ্ছি কিন্তু। আমার স্বাদ কেন মেটাতে দিবি নে? টেপি আর প্রতিবাদ করল না। তার 2 চোখ জলে ভরে গেল। ওদিকে অতসী তার ডান হাত ধরে তখন ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেসলেট পরাচ্ছে। হাজারি অনেক রাত্রে তামাক খাচ্ছে। অতসী এসে নিঃশব্দে পাশে দাঁড়িয়ে বলল, কাকাবাবু। হাজারি চমকে উঠল। অতসী মা, এখনো শোনি? না কাকাবাবু, আপনার সাথে তো আজ সারাদিন একটা কথাও হয়নি, তাই এলাম। হাজারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এমন জানলে তোমায় আনতাম না মা। আমি কিছুই শুনিনি, কতদিন তো গাঁয়েই যাইনি। তোমার এ বেশে তোমাকে চোখে দেখতে নিয়ে এলাম মা। অতসী চুপ করে রইল। হাজারি স্নেহশীল পিতৃ হৃদয়ের সামনে সে যেন তার দুঃখের সান্ত্বনা পেতে চায়। হাজারি সস্নেহে তাকে বসালো। কিছুক্ষণ কেউই কিছু বলল না। পরে অতসী বলল, কাকাবাবু, আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজেই উন্নতি হবে, মনে আছে? সব মনে আছে মা, ভুলিনি কিছুই। আর যা কিছু এখানকার স্টাকপত্র সব তো তোমার দয়াতেই মা। তুমি দয়া না করলে। ও কথা বলবেন না কাকাবাবু, ছি। আমি টাকা দিলেও আপনার ক্ষমতা যদি না থাকতো, হোটেল কি বাড়তো? 3 বছরের মধ্যে এত বড় জিনিস করতে পারতো অন্য কেউ আনারি লোক? আমি কিছু জানতাম না কাকাবাবু, এখানে এসে দেখে তো অবাক হয়ে গেছি। আপনি সত্যি ক্ষমতাবান পুরুষ কাকাবাবু। তা এখন তুমি এই রসোলায় যাবে মা, না আবার শ্বশুর বাড়ি যাবে? এরোশোলাতেই যাব। আসলে বাবা মা দুঃখে না একেবারে সারা হয়ে গেছেন, তাদের কাছে গিয়েই কিছুদিন থাকবো। জানেন কাকাবাবু, আমার খুব ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয়। বাবার টাকা সব তো এখন আমিই পাবো, শ্বশুরবাড়ির টাকাও পাবো, কিন্তু এ টাকার আমার কোনো দরকার নেই কাকাবাবু। 5 জনের উপকার করেই সুখ। যা ভালো বোঝো করো, আমি আর তোমায় কি বলবো। কাকাবাবু, আপনি নাকি বম্বে যাচ্ছেন? হ্যাঁ মা। আমায় নিয়ে যাবেন কাকাবাবু? বেশ বাপে ঝিয়ে দুজনে মিলে থাকবো, আপনাকে খুব রান্না করে দেব, আপনার সেবা আত্তি করব। আমার খুব ভালো লাগে দেশ বেড়াতে। যেও মা, এবারটাই নয়, আমি 3 বছর থাকবো সেখানে। দেখি কিরকম সুবিধে অসুবিধে হয়, তারপরে যেও। ঠিক তো কাকাবাবু, মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। যাও,
এখন শো গিয়ে, অনেক কষ্ট হয়েছে গাড়িতে, সকাল সকাল বিশ্রাম করো গিয়ে। পরদিন বিয়ে। টেপির নরম হাতখানি নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে রাখার পর হাজারির চোখে যেন জল আসলো। কতদিনের স্বাদ এতদিনে ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করলেন। বংশীধর ঠাকুর বরকর্তা সেজে বিবাহ মজলিসে বসে গেছিল। সেও সে সময়টা আবেগপূর্ণ কণ্ঠে বলল, হাজারিদা। কাছাকাছি সব হোটেলের রাঁধুনি বামুনিরা তাদের আত্মীয় স্বজন নিয়ে বরযাত্রী সেজে এসেছে। এ বিয়ে হোটেল জাতের, ভিন্ন জগতের কোনো লোকের নিমন্ত্রণ হয়নি এখানে। এদের উচ্চ কলরব, হাসি ঠাট্টা ও হাঁক ডাকে বাড়ি একেবারে সরগরম হয়ে উঠল। বিয়ের পরদিন বরকনে বিদায় নিল। বেশি দূর ওরা যাবে না। এই রানাঘাটেরই চুন্নির ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করেছে 5 দিনের জন্য। সেখানে দেশ থেকে বংশীধরের এক দুঃসম্পর্কের বিধবা পিসি এসেছেন বিয়ের জন্য। বৌভাত পর্যন্ত সেখানেই থাকবে এবং বৌভাতও সেখানেই হবে। হাজারি একবার রেলওয়ে হোটেলের কাজ দেখতে যাচ্ছে। বেলা আন্দাজ 10টা। বেচু চক্রবর্তীর হোটেলের সামনে ভিড় দেখে থেমে গেল। কোটের পিয়ন, বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, আর আছে রামরতন পাল চৌধুরীর জমাদার। ব্যাপার কি জিজ্ঞাসা করে জানল, মহাজনের দেনার দায়ে বেচু চক্রবর্তীর হোটেল আজকের সিল হচ্ছে। হাজারি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তার পুরনো মনিবের হোটেল, এইখানে সে দীর্ঘ 7 বছর সুখে দুঃখে কাটিয়েছে। এতদিনের হোটেলটা আজ উঠে গেল। একটু পরে পদ্মজি 2 হাতে 2টো বালতি নিয়ে হোটেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতেই একজন আদালতের পেয়াদা বেলিফের দৃষ্টি সেদিকে আকৃষ্ট করল। বেলিফ সাক্ষী দুজনকে ডেকে বলল, এই দেখুন মশাই, এই দেখুন, এই মেয়ে ছেলেটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বেআইনি। হ্যাঁ, আমি পেয়াদাদের দিয়ে আটকে দিচ্ছি। এই দেখুন, আপনাদের সামনেই আটকাচ্ছি। পেয়াদারা গিয়ে বাধা দিয়ে বলল, বালতিটা রেখে যাও। পরে আরও হাঁক দিয়ে বলল, শুধু বালতি নয় বাবু, এই দেখুন, বালতির মধ্যে পেতল কাঁসার বাসন রয়েছে। পদ্মজি ততক্ষণে বালতি দুটো প্রাণপণে জোর করে আটকে রেখেছে। সে বললে, এ এ এ আমার বাসন, হোটেল চক্রবর্তী মশাইয়ের, আমার নিজের বাসন। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার জিনিস উনি নিয়ে এসেছিলেন, এখন আমি নিয়ে যাচ্ছি। পেয়াদারাও ছাড়বার পাত্র নয়, অবশ্য পদ্মজিও নয়। দুজনের মধ্যেই বাগবিতণ্ডা লেগে গেল। অবশেষে টানা হ্যাঁচড়া হওয়ার উপক্রম। মজা দেখবার জন্য অনেক লোক জুটে গেল। একজন মহাজন পাওনাদার বলল, আমি এই সকলের সামনেই বলছি, বাসন নামিয়ে যদি না রাখো তবে কিন্তু আদালতের আইন অমান্য করবার জন্য আমি তোমাকে পুলিশে দেব। আর একজন সাক্ষী বলল, তা দেবেন কেমন করে বাবু? ওর নামে তো ডিক্রি নেই আদালতের। ও আদালতের ডিক্রি মানতে যাবে কেন? বেলিফ বলল, তা নয়, ওকে চুরির চার্জে ফেলে পুলিশে দেওয়া চলবে? এ হোটেল একজন মহাজন পাওনাদারের। তার ঘর থেকে অপরের জিনিস নিয়ে যাওয়ার কি রাইট? ওকে জিজ্ঞেস করো ও ভালোই দেবে কিনা। পদ্মজি তা দিতে রাজি নয়। সে আরও জোর করে বালতি দুটো আঁকড়ে আছে। বেলিফ বলল, কেড়ে নাও ওর কাছ থেকে, বদমাস মাগি কোথাকার, ভালো কথার কেউ নয়। পেয়াদারা এবার বীর দর্পে এসে গেল। আগে একচোট ধস্তাধস্তির সূত্রপাত হওয়ার উপক্রম হতেই হাজারি সেখানে গিয়ে দাঁড়িয়ে বলল, পদ্ম দিদি, বাসনগুলো ওদের দিয়ে দাও। লজ্জায় অপমানে পদ্মঝিয়ের চোখে তখন জল আসছে। জনতার সামনে দাঁড়িয়ে এমন অপমানিত সে কখনো হয়নি। এই সময় হাজারিকে দেখে সে হাউ হাউ করে কেঁদে ফেলল। এই দেখো না ঠাকুর মশাই, তুমি তো কতদিন আমাদের হোটেলে ছিলে। এ বালতি আমার, তুমি বলো। হাজারি সান্ত্বনার সুরে বলল, কেঁদো না এমন করে পদ্ম দিদি। এ হলো আইন আদালতের ব্যাপার, বুঝলে না। বাসন রেখে এসো ঘরের মধ্যে, আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায়। অবশ্য তখন কিছু করবার উপায় ছিল না। সে আদালতের বেলিফকে জিজ্ঞাসা করল, আচ্ছা, মানে কি করলে এদের হোটেল আবার বজায় থাকে?
টাকা চুকিয়ে দিলেই হলো। এ তো অতি সোজা কথা মশাই। 750 টাকার দাবিতে নালিশ, এখনো ডিক্রি হয়নি। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করা। আদালতের পেয়াদারা কাজ শেষ করে চলে গেল। বেচু চক্রবর্তীকে একধারে ডেকে হাজারি বলল, বলছি কি, আমার সঙ্গে একটু চলুন না কর্তামশাই, একবারই স্টেশনের দিকে, একটু কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেচু চক্রবর্তীকে বসিয়ে হাজারি বলল, কর্তা একটু চা খাবেন? বেচু চক্রবর্তীর মন তখন খুব খারাপ। চা খেতে সে প্রথমটা চায়নি। হাজারি কিছুতেই ছাড়ল না। চা পান ও জলযোগান্তে বেচু চক্রবর্তী বলল, হাজারি, তুমি তো 7-8 বছর আমার সঙ্গে ছিলে, জানো তো সবই। হোটেলটা ছিল আমার প্রাণ। আজ 22 বছর হোটেল চালাচ্ছি। এখন কোথায় বা যাই আর করি বা কি? পৈতৃক জোতজমা ঘরদোর যা ছিল ফুলে নবলায়, সে এখন আর কিছুই নেই। ওই হোটেলই ছিল বাড়ি। এখন খুব কষ্ট হচ্ছে, বুঝলে না? সেই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায়, চালাই বা কি করে? তা বলছি, এমন অবস্থা হলো কি করে কর্তা? দিনা বাদালেন কি করে? আর খরচে আয়ে ইদানিং কুলোতো না হাজারি। 2বার বাসন চুরি হয়ে গেল। ছোট হোটেল, আর কত ধাক্কা সইবার জান ছিল ওর। কাবু হয়ে পড়ল। খদ্দের কমে গেল, বাড়ি ভাড়া জমতে লাগলো। তারপর এইসব নানা রকমের উৎপাত। কথা, একটা কথা আছে বলি। আপনি আপনি আমার পুরনো মনিব। আমার যদি এখন টাকা থাকতো, আপনার হোটেলের সিল আমি ঠিক খুলিয়ে দিতাম। কিন্তু কালই মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা আমার হাতে নেই। তাই বলছি, যতদিন এই বম্বে থেকে না ফিরি আর কি, আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে হোটেলটা চালান। 25 টাকা করে আপনাকে আমি খরচ দেব। মানে খাবেন দাবেন হোটেলে, আর পদ্ধতিও ওখানে থাকবে, মাইনে পাবে, খাবে। কি বলেন আপনি? বেচু চক্রবর্তীর পক্ষে এটা যেন অস্বপনের স্বপন। এ আশা সে কখনো করেনি। রেলবাজারের অত বড় কারবারি হোটেলের সে ম্যানেজার হবে। পদ্মজিও খবরটা পেয়েছিল বোধ হয় বেচুর কাছেই। সেদিন সন্ধেবেলা সে কুসুমের বাড়ি গেল। কুসুম তাকে দেখে কিছু আশ্চর্য না হয়ে পারল না, কারণ জীবনে কোনোদিন পদ্মজি কুসুমের দৌড়ও মারায়নি। আরে এসো পদ্মপিসি, বসো, এই পিড়িকানাতে বসো। আমার কি ভাগ্যি, পাণ্ডবটা খাও। তা বসো পিসি, সেজে আনি। পদ্মজি বসে পান খেয়ে অনেকক্ষণ ধরে কুসুমের সঙ্গে এই গল্প গল্প করল। পদ্ম বুঝতে পেরেছে কুসুমও এখন তার মনিব। এদের সকলকে সন্তুষ্ট রেখে তবে চাকরি বজায় রাখা। যদিও সে মনে মনে জানে চাকরি হয়তো বেশি দিন তাকে করতে হবে না, আবার একটা হোটেল নিজেরাই খুলবে। তবে বিপদের দিনগুলোতে একটা কোনো আশ্রয়, কিছুদিনের জন্য মাথা গুঁজে তো থাকা যাবে। পরদিন পদ্মজি হোটেলের কাজে ভর্তি হলো। বেচু চক্রবর্তীও বসলো গদির ঘরে। এরা কেউই যে বিশ্বাসযোগ্য নয় তা হাজারি খুব ভালো করেই জানতো এবং বুঝতো। তবে কথা এই যে ক্যাশ থাকবে নরেনের কাছে, বেচু চক্রবর্তী দেখাশোনা করেই খালাস। হাজারির মনে হলো সে তার পুরনো দিনের হোটেলে আবার কাজ করছে। বেচু চক্রবর্তী তার মনিব, পদ্মজিও ছোট মনিব। পদ্ম যখন এসে সকালে জিজ্ঞাসা করলো, ঠাকুর মশাই, ইলিশ মাছ আনবো এবেলা না পোনা? তখন হাজারি আগের অভ্যেস মতো সম্ভ্রমের সঙ্গে উত্তর দিল, যা ভালো মনে করো পদ্ম দিদি। পচা না হলে না হয় ইলিশই এনো। বেচু চক্রবর্তী পাকা ব্যবসাদার এবং হোটেলের কাজে তার অভিজ্ঞতা হাজারির চেয়ে অনেক বেশি। সে হাজারিকে ডেকে বলল, হাজারি, একটা কথা বলি শোনো। তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সার তফাৎ রেখেছ। এটা ভালো মনে হয় না আমার। এতে করে সেকেন্ড ক্লাসে খদ্দের কমে যাচ্ছে। বেশি লোক ফার্স্ট ক্লাসে খায়, অথচ
খরচ যা হয় তাদের পেছনে তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসেব খতিয়ে দেখলাম কিনা, নরেন বাবাজি ছেলে মানুষ, সে আর হিসাবের কি বোঝে বলো। হাজারি কথাটা সত্যতা বুঝলো, বলল, তা আপনি কি বলেন কথা? আমার তো মত হচ্ছে যে এই যে ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রাখো। শীতকালে যখন সব সস্তা, তখন এ থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময় ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে এই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু থাকে, তা তো করতে হবে, বুঝলে? তাই করুন কথা, আপনি যা বোঝেন, আমি কি আর অত বুঝি। বেচু চক্রবর্তী খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনিই মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মজি ও তাদের দুজনের দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করে তুলেছে সবই কপালের গুণে, আসলে তার বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। তবু দুজনেই এখন মনে মনে ভাবে, বুদ্ধি থাক আর নাই থাক, বুদ্ধি অবশ্য সকলের থাকে না। লোক হিসেবে হাজারি কিন্তু খুবই ভালো লোক। সকালে উঠে হাজারি এক কলকে গাঁজা সাজবার উদ্যোগ করছে। এই সময়টা সকলের অগোচর এসে একবার গাঁজা খেয়ে থাকে। হোটেলে গিয়ে আজকাল সে সুবিধা ঘটে না। এমন সময় অতসীকে ঘরে ঢুকতে দেখে সে তাড়াতাড়ি গাঁজার কলকে ও সাজ সরঞ্জাম সব লুকিয়ে ফেলল। অতসীর মুখের দিকে চেয়ে বলল, কি মা, কি হয়েছে? আমার বড্ড ইচ্ছে আপনাকে নিয়ে এরোশোলা যাব, আপনাকে আর বাবাকে একসাথে জলখাবার এনে দেব, যাবেন কাকাবাবু? হাজারির চোখে জল আসলো। কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনের এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষায় কি সবসময় পূর্ণ হয়? কি করে সে এরোশোলা যাবে এখন? ছেলে মানুষ, না হয় বলেই খালাস। মুখে বলল, মা সে তো হয় না, কত কাজ বাকি এদিকে, সে তো তুমি জানো না মা। নরেন তো ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখিয়ে বুঝিয়ে না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে, গরুর গাড়িতে বাপ বেটি দুজনে একসাথে বসে চলে যাই, কাল চলে আসবেন আবার খানে। তাছাড়া টেপিও বলছিল তারও খুব গায়ে যাওয়ার ইচ্ছা হয়েছে, চলুন না কাকাবাবু। তা নিতান্ত যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনই সন্ধ্যার পরে ফিরতে হবে। থাকবার একদম উপায় নেই, কারণ তার পর দিনই বিকেলে রওনা হতে হবে আমার। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বিকেলে চুন্নির ধারে নিম গাছটার তলায় হাজারি একবার গিয়ে বসলো। পাশের চুন কয়লার আড়তে হিন্দুস্তানি কুলিরা সেইভাবে সুর করে সমস্বরে ঠেঁট হিন্দিতে গজল গাইছে। চুন্নির খেয়াঘাটে ওপারের ফুলে নবলার হাটে হাঁটুরে লোক পারাপার হচ্ছে। সবই পুরনো দিনের মতো। সে কি আজও বেচু চক্রবর্তীর হোটেলে কাজ করছে? পদ্মজির মুখ না রাখে তাকে কি এখনই সদ্য আঁচ বসানো কয়লার উনুনের ধোঁয়ার মধ্যে বসে ওবেলার রান্নার ফর্দ গুঁজে নিতে হবে? সেই পদ্মদিদি ও সেই বেচু চক্রবর্তীর সঙ্গে সকালবেলাও তো কথা হয়েছিল। দাড়িপাল্লার পাল্লা বদল হয়েছে। পুরোনো দিনের সেই সম্বন্ধগুলো ছায়াবাজির মতো কোথায় অন্তর্হিত হয়ে গেল। বোম্বাই, বোম্বাই কতদূর কে জানে। টেপিকে নিয়ে, অতসী বা কুসুমকে নিয়ে যদি যাওয়া যেত, এরা যে কেউ সঙ্গে থাকলে সে বিলাত পর্যন্ত যেতে পারে। দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায় বিনা দ্বিধায় চলে যেতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভেবেছিল আজকের মতো দিন তার জীবনেও আসবে? নরেনকে যেদিন প্রথম সে দেখেছিল, সেদিনই মনে হয়েছিল যে সুন্দর ছবিটি। টেপি লাল চেলি পরে নরেনের পাশে দাঁড়িয়ে আছে, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হয়েছিল এসব দুরাশা, এও কি কখনো হয়? সবই ঠাকুর রাধাবল্লভের দয়া, নইলে সে আবার কবে ভেবেছিল যে বোম্বাই যাবে 150 টাকা মাইনে চাকরি নিয়ে। পরদিন অতসী এসে আবার বলল, কবে এরোশোলা যাবেন কাকাবাবু? টেপিও বলছিল গাঁয়ে যাওয়ার ইচ্ছা তার,
কাকিমাও বলছিল আজ 2 বছর প্রায় এসেছে এরশোলা থেকে, তারপরে কখনো যাননি। ওরও তো যাবার ইচ্ছে, একদিনের জন্য চলুনই না। আবার স্বগ্রামে এসে তাদের গাড়ি ঢুকলো বহুদিন পর। হাজারিদের বাড়িটা বাসযোগ্য নেই, খড়ের ঘর, এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হয়ে গিয়েছে। ঝড়ে খড় উড়ে যাওয়ার দরুন চালের নানা জায়গা দিয়ে নীল আকাশ দিব্যি চোখে পড়ে। অতসী টানাটানি করতে লাগলো তাদের বাড়িতে সব শুদ্ধ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু টেপির মা রাজি নয়। নিজের ঘরদোরের ওপর মেয়ে মানুষের চিরকালই টান। ভাঙা ঘরের উঠোনের জঙ্গল নিজের হাতে তুলে ফেলে টেপির সাহায্যে ঘরের দাওয়া ও ভেতরকার মেঝে পরিষ্কার করে নিজের বাড়িতে সে উঠল। টেপিকে বলল, তুই বস মা, আমি পুকুর পাড়ে একটা ডুব দিয়ে আসি। পেয়ারাতলার ঘাটে কতদিন যাইনি। পুকুরের ঘাটে গিয়ে পাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়েরই সমান। দুজনে যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখে সে তো একেবারে অবাক। বাসন মাজা ফেলে হাসি মুখে ছুটে এসে বলল, ও মা, এই যে দিদি যে, তা কখন এলে দিদি? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড় লোক হয়ে গেছো যে, সবাই বলে গরিবদের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে নিয়ে টেপির মা ঘাট থেকে ফিরল। মেয়েটি বাড়িতে ঢুকেই টেপিকে বলল, কিরে, চিনতে পারিস? ও মা, কাকিমা যে, আসুন আসুন। এসো মা, জন্ময়েও স্ত্রী হও, সাবিত্রী সমান হও। তা হ্যাঁ গা, তোমার কি রমাক্কেল! মেয়েকে আনলে তো জামাইকেও আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। এ চুড়ি কে দিয়েছে দেখি মা? ক ভরি? এ কি পাশা? দেখি দেখি, কখনো শুনিও নি এসব নাম বাবা। একটা কথা বলি, তা তোমাদের রান্না তো এবেলা এখানে হওয়ার উপায় নেই। আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা এক মুঠো ভাত ডাল। সে তো হবে না কাকিমা, অতসীদি এসেছে আমাদের সঙ্গে, জানেন না? অতসীদি সবাইকে খেতে বলেছে, সেখানেই তো নিয়ে গিয়ে তুলছিল আমাদের, মা গেল না। জানেনই তো, মায়ের 7 প্রাণ বাঁধা এই ভিটের সঙ্গে। রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়ি বাড়ি করে। আহা, বাড়ির কি ছিরি! ফুটো ঘরের চাল, বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়। বাপের বাড়ির নিন্দে করিস নে, যা যা। আজ না হয় বড়লোক শ্বশুর হয়েছে, এই ফুটো ঘরের চালের তলায় তো মানুষ হয়েছ মা। হাসি গল্পের মধ্যে দিয়ে প্রায় ঘন্টা 2 কেটে গেল। এদের আসবার খবর পেয়ে এ পাড়া ও পাড়ার মেয়ে মহলের সবাই দেখা করতে আসলো। জামাইকে সঙ্গে করে না আসার দরুন সকলে অনুযোগও করলো। টেপির মা বলল, জামাইয়ের আসবার জো নেই যে, রেলের হোটেলে দেখাশোনা করে তো, সেখানে একদিন না থাকলে চুরি হয়ে যাবে। উপায় থাকলে কি আর আনি নে। অতসী দুর্ভাগ্যের কথা সকলেই আগে জানত। গ্রাম শুদ্ধ লোক তার জন্য দুঃখিত। সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে, দেবীর মতো মেয়ে, আর তার কপালেই এই দুঃখ, এই কচি বয়সে। সন্ধ্যের আর দেরি নেই। অতসীদের বৈঠকখানায় বসে অতসীর বাবার সঙ্গে হাজারি কথাবার্তা বলছিল। হরিচরণ মেয়ের অকাল বৈধব্যে বেশ আঘাত পেয়েছেন। হাজারির মনে হলো যেন এই 2.5 বছরের মধ্যে তার 10 বছর বয়স বেড়ে গিয়েছে। মেয়েকে দেখে আজ তবুও হয়তো একটু সুস্থ হয়েছেন। হরিচরণবাবু বললেন, এই দেখো, তোমার বয়সে আর আমার বয়সে খুব বেশি তো তফাৎ হবে না। তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-2 বছর বাকি। কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, মনে মনে তুমি এখনো যুবক। কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো। এই বয়সে বম্বে যাচ্ছ, শুনে হিংসে হচ্ছে হাজারি। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, এই ঘুমন্ত যাত্রা ততই জাগবে। এরা 35 বছর বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। দেখছো না আমাদের গাঁয়ের দশা?
আরে ইহকালই দেখলি না, ভোগ করলি না, তোদের আবার পরকাল কি হবে রে বাবু? হ্যাঁ, সেখানেও তো সেই ভূতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা, অলস, ভীরু এইসব লোকেদের স্বর্গে জায়গা দেয় না নাকি ভগবান? এই সময় পুরনো দিনের মতো অতসী এসে তাদের সামনে টেবিলে জল খাবারের রেকাবি রেখে বলল, খান কাকাবাবু, আমি চা আনি। বাবা তুমিও খাও, খেতেই হবে, সন্ধ্যের এখনো অনেক দেরি। কিছুক্ষণ পরে চা নিয়ে অতসী আবার ঢুকলো। পিছনে আসলো টেপি। সেই পুরনো দিনের মতো সবই, তবুও কত তফাৎ। অতসীর মুখের দিকে চাইলে হাজারির বুকের ভেতরটা ব্যথায় যেন টনটন করে। তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যতদূর সম্ভব বর্জন করেছে। মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরতে ফিরতে পারবে না, এতে পাপ হয় হবে। হরিচরণ বাবু সন্ধ্যা আহ্নিক করার জন্য বাড়িতে গেলেন। অতসীর দিকে চেয়ে হাজারি বলল, থাক, কেমন মা, তোমার সাজ যা ছিল মিটেছে তো? হ্যাঁ, তা টেপি কি বলিস? কতদিন ভাবতুম গায়েও যাব, তা সেখানে তো টেপিও নেই, কাকাবাবুও নেই, কাদের সঙ্গে দুটো কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাট যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে আগেই বলে রেখেছি, আপনাকে উঠিয়ে দিতে যাব না। কাকাবাবু, টেপি এখন দিন চারেক আমার কাছে থাকুক না, তাহলে গাড়িতে তোলার সময় ওকে আবার নিয়ে আসি। নরেনবাবু মাঝে মাঝে এখানে আসবেন এখন। নরেনের কথা বলতে টেপি বাপের অলক্ষ্যে অতসীকে মারল এক রাম চিমটি। কাকাবাবু, পুজোর সময় আসবেন তো? এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পুজো করব। পুজোর তো এখন অনেক দেরি মা, যদি সম্ভব হয় আসবো বই কি। তবে তুমি যদি পুজো করো তবে আসবার খুব চেষ্টা করব। তোমাকে আসতেই হবে বাবা, মা বলেছে এবার প্রতিমা গড়িয়ে কোজাগরি লক্ষ্মী পুজো হবে। এখনো 3-4 মাস দেরি পুজোর, সে সময় ছুটি নিয়ে আসবে, ঠিক আছে? রাধু মুখুজ্জের পুত্রবধূ নাছোড়বান্দা হয়ে পড়েছিল। রাত্রে তাদের বাড়িতে সকলকে খেতেই হবে। টেপির মা সন্ধেবেলা থেকেই রাধু মুখুজ্জের বাড়ি গিয়ে জুটেছে। মোচা কুটে, দেশি কুমড়ো কুটে তাদের সাহায্য করছে। সে সরলা গ্রাম্য মেয়ে। শহরের জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এই জীবন তার অনেক ভালো লাগে। সে বলছিল, ভাই শহরে টহরে কি আমাদের পোষায়? এই কুমড়োর ডাঁটাটুকু এই 1 পয়সা, এই এতটুকু করে কুমড়োর ফালি এই 1 পয়সা। সেই ফালি কাটতে বোধহয় পোড়ার মুখো মিনসেদের হাত কেটে গিয়েছে। আমার কি ইচ্ছা জানো ভাই, উনি চলে গেলে আমি আবার এই গাঁয়ে ফিরে আসবো, পুজো পর্যন্ত এই গাঁয়েই থাকবো। মেয়ে জামাই থাকলো রানাঘাটের বাসায়, ওরাই সব দেখাশোনা করলো, ওদেরই তো জিনিস। আমার সেখানে থাকতে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলতে হাজারি বলল, তোমার যা ইচ্ছা তাই কর, কিন্তু তার আগে ঘরখানাটা সারাতে হবে তো। ঘরে জল পড়ে ভেসে যায়, থাকবে কি সে? সে ভাবনায় তোমার দরকার নেই। আমি অতসীদের বাড়ি থেকে কিংবা ওই মুকুজ্জেদের বাড়িতে থেকে ঘর সারিয়ে নেব। জামাইকে শুধু বলে দিও খরচ যা লাগে তা যেন দিয়ে দেয়। রাধু মুখুজ্জের বাড়ি রাত্রে খাবারের আয়োজন ছিল যথেষ্ট। খিচুড়ি, ভাজাভুজি, মাছ, ডিমের ডালনা, বড়া ভাজা, টক, দই, আম, সন্দেশ। অতসীকেও যেতে বলা হয়েছিল, কিন্তু সে আসেনি। টেপি ডাকতে গেলে অতসী বলল তার মাথা ভয়ানক ধরেছে, সে যেতে পারবে না। শেষ রাত্রে 2খানা গাড়ি করে সকলে আবার রানাঘাট আসলো। দুপুরের পর হাজারি একটু ঘুমিয়ে নিল। ট্রেন নাকি সারা রাত চলবে। কখনো সে অত দূর যায়নি, অতক্ষণ গাড়িতেও থাকেনি। ঘুম হবে কি হবে না সে জানে না। যাবার সময় টেপির মা ও টেপি কাঁদতে লাগলো। কুসুম এদের সঙ্গে যোগ দিল। অতসী সকলকে বোঝাতে লাগলো, ছি, ও কি কাকিমা, কাঁদে না, বিদেশ যাচ্ছেন একটা মঙ্গলের কাজে। ছি টেপি, অমন চোখের জল ফেলো না ভাই। হাজারি ঘরের বাইরে হয়েছে এমন সময় পদ্মজি সামনে এসে পড়ল। পদ্মজি বলল, এখন এই গাড়িতে যাবেন ঠাকুরমশাই? হ্যাঁ পদ্ম দিদি, এই বেলা খদ্দের কত? তা 40 জনের ওপর, সেকেন্ড ক্লাস বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিল তো?
পদ্মজি হেসে বলল, ও মা, সে কথা আর বলতে হবে। যতদিন বাজারে পাই ততদিন ইলিশের বন্দোবস্ত। আষাঢ় থেকে আশ্বিন দেখেছিলাম তো হোটেলে। সে তোমাকে আমি আর কি শেখাবো, তুমি হলে গিয়ে পুরনো লোক। বেশ হুঁশিয়ার থেকো পদ্ম দিদি, ভেবো তোমার নিজেরই হোটেল। পদ্মজি এই সময় এক অভাবনীয় কাণ্ড করে বসলো। হঠাৎ ঝুঁকে নিচু হয়ে বলল, দাঁড়ান ঠাকুর মশাই, একটু পায়ের ধুলো নি। হাজারি অবাক, স্তম্ভিত, চোখে বিশ্বাস করা শক্ত। হে কি হয়ে গেল? পদ্ম দিদি তার পায়ের ওপর উপুর হয়ে পড়ে পায়ের ধুলো নিচ্ছে। এমন একটা দৃশ্য কল্পনা করবারও দুঃসাহস সে কখনো করেনি। কোন সৌভাগ্যটা বাকি রইল তার জীবনে? স্টেশনে তুলে দিতে আসলো দুই হোটেলের কর্মচারীরা প্রায় সকলে, তাছাড়া অতসী, টেপি, নরেন। বাইরের লোকের মধ্যে যদু বাড়ুজ্জে সত্যিই আজকাল হাজারিকে যথেষ্ট মেনে চলে। আসলে তার ধারণা হোটেলের কাজে হাজারি এখনো অনেক বেশি উন্নতি দেখাবে। এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলো নিয়ে বলল, পুজোর সময় কিন্তু আসবেন কাকাবাবু, মেয়ের বাড়ি নেমন্তন্ন রইল। টেপি চোখ মুছতে মুছতে বলল, খাবারের পুটলিটা ওপর থেকে নামিয়ে রেখো বাবা, না হলে ভুলে যাবে। তোমার তো হুঁশ থাকে না কিছু। আজ রাত্রিরেই কেউ ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে। পথে ঘাটে বাসি খাবার একদম খাবে না কিন্তু, মনে থাকবে। তোমার চিঠি পেলে মা বলেছে রাধামল্লর তলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানলার ধারে বসে হাজারির কেবলই মনে হচ্ছিল পদ্মদিদি যে আজ তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করল, সেই সৌভাগ্য হাজারির সকল সৌভাগ্যকে ছাপিয়ে ছাড়িয়ে গিয়েছে। সেই পদ্মদিদি। ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমিই আছো, আর কেউ নেই, থাকলেও জানি না। আজ আমরা শুনলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেলের অন্তিম পর্ব। ভবিষ্যতে আমরা আরও বেঙ্গলি ক্লাসিক স্টোরিজ নিয়ে আসব। দয়া করে অপেক্ষা করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব বং চ্যাটার। ধন্যবাদ।